গ্রামের সকাল। শ্যামলালের বাড়িতে দিন শুরু হচ্ছে। সে গরু দুধ দোয়াচ্ছে। তার গিন্নি লক্ষ্মী রান্নাঘরে। লক্ষ্মী, দুধ দোয়ানো শেষ, এবার বাজারে যাব। যত তাড়াতাড়ি দুধ বেচতে পারবো ততই ভালো। খাঁটি দুধ লোকে পছন্দ করে। ওগো, খালি পেটে বেরিও না, দুটো মুখে দিয়ে যাও। সময় নেই লক্ষ্মী, দেরি হলে বাজারে হরিশঙ্করের ভেজাল দুধই লোকে কিনবে। ওই তো জলে মিশিয়ে কম দামে বেচে। তুমি ঠিকই বলো, ভেজাল জিনিস খেলে শরীর খারাপ হয়। তাড়াতাড়ি বেঁচে চলে এসো, আমি খাবার তৈরি করে রাখছি। হ্যাঁ, তুমি খাবার রেডি করো, আমি ঝটপট বেঁচে আসছি। অন্যদিকে হরিশঙ্করের বাড়ি, সে দুধে জল মেশাচ্ছে। তার গিন্নি সরস্বতী দেখে চিন্তায় পড়েছে। ওগো, এত জল মেশাচ্ছ কেন? লোকে যদি ধরে ফেলে বলবে তুমি ভেজাল দুধ বেচো। আরে চুপ করো, লোকে কম দামে জিনিস চাই, খাঁটি দুধ দিলে আমার কি লাভ হবে? তুমি চুপচাপ থাকো, আমি বেঁচে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু এভাবে ভেজাল দেওয়া কি ঠিক? ওসব ভাবতে হবে না, আমি চললাম। গ্রামের চৌরাস্তায় দীনেশ আর বিশ্বনাথ মোড়ল মশাই বসে গল্প করছেন। আরে মোড়ল মশাই, আজকাল খাবারে আগের মতো স্বাদ পাই না, সব জিনিসে ভেজাল। তা ঠিক বলেছ দীনেশ, তবে শ্যামলালের দুধ খাঁটি, হরিশঙ্করের দুধে তো জল মেশানো। আমি ভাবছি গ্রামে একটা মুরগি রান্নার প্রতিযোগিতা করব। যে সেরা রান্না করবে তাকে 2000 টাকা পুরস্কার দেব। দারুণ আইডিয়া, কিন্তু ভেজাল মেশানো লোকেদের শাস্তি দেবেন কিভাবে? শাস্তির দরকার নেই, এই প্রতিযোগিতায় খাঁটি জিনিসের দাম বোঝা যাবে। কানু, তুই আজই ঘোষণা করে দে, কাল প্রতিযোগিতা হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই গ্রামে ঘুরে ঘোষণা করছি। কানু গ্রামে ঢুকে ঢেড়া পিটিয়ে ঘোষণা করছে। এই শোনো 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 গ্রামবাসী, কাল মোড়ল মশাই মুরগি রান্নার প্রতিযোগিতা করেছেন। যারা সুস্বাদু মুরগি রান্না করতে পারো অংশ নাও। খাঁটি রান্না করতে হবে, ভেজাল হলে মোড়ল মশাই ধরে ফেলবেন। বিজয়ী পাবে 2000 টাকা। শ্যামলাল বাজার থেকে ফিরে এসেছে। লক্ষ্মী খাবার তৈরি করছে। লক্ষ্মী, দুধ বিক্রি হয়ে গেছে, তোমার রান্নার গন্ধে পেট জুড়িয়ে গেল। বেশ, হাত মুখ ধুয়ে এসো, আজ গরম লুচি আর আলুর তরকারি করেছি। আরে লক্ষ্মী, শুনেছ, কাল মোড়ল মশাই মুরগি রান্নার প্রতিযোগিতা করেছেন, তুমি অংশ নাও, তোমার রান্না তো দারুণ। সত্যি, আমার তো ইচ্ছে আছে মোড়ল মশাইকে আমার রান্না খাওয়ানোর, কিন্তু যদি হেরে যাই? আমি জানি তোমার খাঁটি রান্না সবাই পছন্দ করবে। অন্যদিকে হরিশঙ্কর বাজার থেকে ফিরছে, সরস্বতীকে খবরটা দিচ্ছে। সরস্বতী, শুনেছো, কাল প্রতিযোগিতা, তুমি রান্না করবে, আমি পুরস্কারের টাকা জিতবই। কিন্তু ওগো, ভেজাল মেশালে মোড়ল মশাই ধরে ফেলবেন, তখন কি হবে? ও তুমি চিন্তা করো না, আমি একটা বুদ্ধি বের করব, তুমি শুধু রান্না করো। গ্রামে প্রতিযোগিতার দিন সকাল। শ্যামলাল আর লক্ষ্মী রান্নার জন্য তৈরি হচ্ছে। হরিশঙ্করের বাড়িতেও সরস্বতী রান্নার আয়োজন করছে, কিন্তু হরিশঙ্করের মাথায় অন্য চিন্তা। লক্ষ্মী, তুমি তো রান্নার জন্য সব জোগাড় করে ফেলেছো, আমার বিশ্বাস তোমার মুরগির মাংস মোড়ল মশাইয়ের মন জয় করবে। ওগো, তুমি এত ভরসা দাও কেন? আমার তো একটু ভয় ভয় লাগছে, গ্রামে আরো অনেক ভালো রাঁধুনি আছে। আরে তোমার রান্নায় খাঁটি মশলা, খাঁটি মুরগি, তুমিই জিতবে, শুধু মন দিয়ে রান্না করো। ঠিক আছে, আমি চেষ্টা করব। তুমি বরং মোড়ল মশাইয়ের কাছে গিয়ে দেখো প্রতিযোগিতার আয়োজন কেমন হচ্ছে। হরিশঙ্করের বাড়িতে সরস্বতী মশলা গুঁড়ো করছে। হরিশঙ্কর একটা ছোট্ট শিশি হাতে নিয়ে ঢুকলো। সরস্বতী, তুমি রান্না শুরু করেছো? শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই শিশির মশলাটা লক্ষ্মীর রান্নায় মিশিয়ে দিলে ওর রান্না নষ্ট হয়ে যাবে। ওগো, এটা কি বলছো? এমন অন্যায় করলে মোড়ল মশাই ধরে ফেলবেন, তখন আমাদের মান সম্মান যাবে। আরে তুমি মেয়ে ছেলে, এসব বুঝবে না, আমি ঠিকঠাক ব্যবস্থা করব, তুমি শুধু রান্না করো, পুরস্কারের টাকাটা আমার দরকার। ঠিক আছে, তুমি যা বলো, কিন্তু এতে যেন বিপদ না হয়। গ্রামের মাঠে প্রতিযোগিতার আয়োজন চলছে। কানু আর দীনেশ মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলছে।
মোড়ল মশাই, আজকে মাত্র দুইজন প্রতিযোগী, শ্যামলালের গিন্নি লক্ষ্মী আর হরিশঙ্করের গিন্নি সরস্বতী। বাকিরা বুঝি ভেজালের ভয়ে এলো না? কানু, তুই তো ঘোষণায় ভেজালের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলি। হ্যাঁ মোড়ল মশাই, আমি বলেছিলাম ভেজাল মেশালে আপনি ধরে ফেলবেন, তাই অনেকে ভয়ে এলো না। প্রতিযোগিতার মাঠ। লক্ষ্মী আর সরস্বতী পর্দার আড়ালে রান্না শুরু করেছে। হরিশঙ্কর লুকিয়ে লক্ষ্মীর রান্নার কাছে গেল। এই শিশির মশলাটা লক্ষ্মীর মুরগির মাংসে মিশিয়ে দিই। এটা এত ঝাল মোড়ল মশাই খেতেই পারবেন না। চুপ। ওগো, এটা ঠিক না। যদি ধরা পড়ে যায়, আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। চুপ করো, আমি জানি কি করছি। তুমি নিজের রান্নায় মন দাও। হরিশঙ্কর লুকিয়ে লক্ষ্মীর মুরগির মাংসে শিশির মশলা ঢেলে দিল। লক্ষ্মী কিছুই জানল না। রান্নার সময় শেষ। লক্ষ্মী আর সরস্বতী, তোমাদের রান্না শেষ, এবার মোড়ল মশাইয়ের কাছে খাবার নিয়ে এসো। মোড়ল মশাই মঞ্চে বসে আছেন। লক্ষ্মী আর সরস্বতী তাদের রান্না নিয়ে এলো। বাহ, দুজনের রান্না দেখে দারুণ গন্ধ আসছে। এবার আমি খেয়ে দেখব। প্রথমে কার রান্না চেখে দেখি। মোড়ল মশাই, প্রথমে সরস্বতীর রান্না চেখে দেখুন। সরস্বতী, তোমার রান্না দারুণ। মশলার ঝাল ঠিকঠাক, খাঁটি জিনিস ব্যবহার করেছো, তাই না? হ্যাঁ মোড়ল মশাই, আমি সব খাঁটি মশলাই দিয়েছি। এবার লক্ষ্মীর রান্না চেখে দেখি। বিশ্বনাথ লক্ষ্মীর রান্না মুখে দিলেন। হঠাৎ তার মুখ লাল হয়ে গেল। ওরে বাবা, এটা কি? এত ঝাল, আমার জিভ পুড়ে গেল। কানু, জল আন তাড়াতাড়ি। মোড়ল মশাই, আমি তো এত ঝাল দিইনি। আমার রান্নায় কি হলো? আমার বুদ্ধি কাজ করেছে। এবার পুরস্কার আমাদের। মোড়ল মশাই, এটা ঠিক না। লক্ষ্মীর রান্না তো সব সময় খাঁটি, এর মধ্যে কোনো গোলমাল আছে। আমারও তাই মনে হচ্ছে। কানু, দুজনের রান্নার একবার পরীক্ষা করতে হবে। লক্ষ্মীর রান্নায় কিভাবে এত ঝাল হলো? হরিশঙ্কর কি ধরা পড়ে যাবে, নাকি পুরস্কার তারাই পাবে? প্রতিযোগিতার মাঠ উত্তেজনা তুঙ্গে। মোড়ল মশাই লক্ষ্মীর রান্নায় অতিরিক্ত ঝাল পেয়ে সন্দেহ করেছেন। হরিশঙ্কর লুকিয়ে হাসছে, কিন্তু দীনেশের মনে গোলমালের গন্ধ। লক্ষ্মী, তুমি বলছো তুমি এত ঝাল দাওনি, তাহলে এটা কিভাবে হলো? আমি খাঁটি জিনিস পছন্দ করি, কিন্তু এটা তো খাওয়াই যায় না। মোড়ল মশাই, আমি সত্যি বলছি, আমি খাঁটি মশলা দিয়েছি। কিভাবে এমন হলো আমি বুঝতে পারছি না। মোড়ল মশাই, আমার গিন্নির রান্নায় কখনো ভেজাল থাকে না। এর পেছনে নিশ্চয়ই কোনো চালাকি আছে। মোড়ল মশাই, আমার মনে হয় কেউ ইচ্ছে করে লক্ষ্মীর রান্নায় কিছু মিশিয়েছে। হরিশঙ্কর, তুমি কিছু জানো? আরে আমি এমন কেন করব? আমি তো শুধু আমার গিন্নির রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। লক্ষ্মী বুঝি ভুল করে বেশি ঝাল দিয়ে দিয়েছে। ওগো, তুমি যা করেছো তা ধরা পড়ে যাবে। আমি বলেছিলাম এমন করো না। চুপ করো সরস্বতী, কেউ কিছু জানে না। আমরা পুরস্কার পেয়ে যাব। ঠিক আছে, আমি এর তল পাবই। কানু, লক্ষ্মীর রান্না আর একবার দেখো। আর হরিশঙ্কর, তুমি নিজে একবার লক্ষ্মীর রান্না চেখে দেখো। হ্যাঁ মোড়ল মশাই, হরিশঙ্কর, এই নাও লক্ষ্মীর মুরগির মাংস, একটু খেয়ে দেখো। হরিশঙ্কর লক্ষ্মীর রান্না মুখে দিল। হঠাৎ তার মুখ লাল হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওরে বাবা, এটা কি? এত ঝাল, আমার জিভ পুড়ে গেল। কেন? তাড়াতাড়ি জল দাও। আরে হরিশঙ্কর, তুমি তো বললে লক্ষ্মী ভুল করে ঝাল দিয়েছে, তাহলে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? কিছু লুকোচ্ছ না তো? হরিশঙ্কর, সত্যি বলো, তুমি কি লক্ষ্মীর রান্নায় কিছু মিশিয়েছো? বলো, নইলে জল পাবে না। হ্যাঁ মোড়ল মশাই, আমি একটু ঝালের মশলা মিশিয়েছিলাম। আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এমন করব না। আমি বলেছিলাম, ওগো এটা করো না। এখন দেখো, সবার সামনে মুখ দেখাতে পারছি না। হরিশঙ্কর, এবারের মতো মাফ করলাম, কিন্তু আর যদি ভেজালের চেষ্টা করো তাহলে গ্রাম ছাড়া করব। গ্রামবাসী, আজকে মুরগি রান্নার প্রতিযোগিতায় বিজয়ী হলো লক্ষ্মী। তার রান্না খাঁটি হতো, যদি না হরিশঙ্কর চালাকি না করতো। লক্ষ্মী, তুমি 2000 টাকা পুরস্কার পাবে।
ধন্যবাদ মোড়ল মশাই, আমি কালই আপনার জন্য খাঁটি মুরগির মাংস রান্না করে পাঠাবো। দেখলে লক্ষ্মী, আমি বলেছিলাম না খাঁটি জিনিসের জয় হবেই। মোড়ল মশাই, আপনি ঠিক করেছেন। ভেজালের শাস্তি আর খাঁটির পুরস্কার, এই হলো ন্যায়। হ্যাঁ দিনেশ, খাঁটি জিনিস সব সময় জয়ী হয়। আর লক্ষ্মী, তুমি যে রান্না কাল পাঠাবে তাতে ঝাল কম রাখবে, হ্যাঁ? গ্রামবাসী হাততালি দিয়ে উঠল। হরিশঙ্কর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খাঁটি জিনিসের জয় হলো আর ভেজালের শাস্তি হলো। এই ছিল এটা আমাদের আজকে প্রথম গল্প। হ্যাঁ, আজকে রবিবার আপনাদের জন্য দুটো গল্প নিয়ে এসেছি। তো এই ছিল আপনাদের প্রথম গল্প, যেটা আপনারা দেখে নিলেন। এবং দ্বিতীয় গল্প শুরু করা যাক। দ্বিতীয় গল্পের নাম হচ্ছে ধনী এবং গরিব মেয়ের সংসার। তো দ্বিতীয় গল্প আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু পুরোটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই চলো পরবর্তী গল্পে যাওয়া যাক এবং পরবর্তী গল্পটা পুরোটা দেখবেন। মণিপুর গ্রামে একটা ছোট্ট বাড়ি। সকাল হয়েছে, সূর্য উঠেছে। রাখি, ওঠ রে, সকাল কত বেজেছে দেখেছিস? সূর্য মাথায় উঠে গেছে। সংসারের কাজ কে করবে? মা, কাল রাতে শরীর খারাপ ছিল, মাথা ধরেছে, একটু শুয়েছিলাম। যদি এমন ঘুমাস তাহলে কাজ কে করবে? রাধা, তুই বল না ছোটকে, আমার মাথা ধরেছে, কাজ করতে পারবো না। মা, আজ আমি করব, তুমি বিশ্রাম নাও। দিদি, তুমি করো, আমি পারবো না। আমার বাড়িতে কাজের লোক ছিল, এখানে সব করতে হবে। না না, রাখিকে কিছু করতে হবে না। রাধা, তুই ওঠ, জামা কাপড় কাচ, রান্না কর, বাবা দুপুরে খাবে। রাধার মন খারাপ হয়। সে কিছুই বলে না, চুপচাপ কাজ করে। রাধা একা সব কাজ করে। কয়েকদিন এমন চলে। মা, আমার বাড়ি থেকে সবার জন্য জিনিস আনবে, পরশু যাব। আবার কেনাকাটা? তোর বাবা মা অনেক করে, আর রাধা, তার বাড়ি থেকে কিছুই আসে না। মা, ওরা গরিব, কি পাঠাবে, তুমি চিন্তা করো না। তুই আমার লক্ষ্মী, খেয়েছিস? না মা। চল, আমি খাইয়ে দিই। বেলা হলে শরীর খারাপ হয়। রাধাকে ডাকবো না, ও খেলো কি মরলো আমাদের দেখার দরকার নেই। রাধা বাইরে দাঁড়িয়ে সব শোনে। তার চোখে জল আসে। রমেশ কাজ থেকে ফেরে। গিন্নি, আরে ও গিন্নি, খেয়েছো? না গো, তোমার জন্য অপেক্ষা করছি। কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করো না, তুমি খেয়ে নেবে। সবাই ছোটকে ভালোবাসে, আমি সারাদিন কাজ করি, কেউ ডাকে না, আমি গরিব বলে। চিন্তা করো না, একদিন ঠিক হবে। আমার টাকা নেই তাই তোমাকে সুখ দিতে পারি না, তুমি আমার পাশে আছো, এটাই বড়। বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে। বাড়িতে চুপচাপ। রাধা, এখনো চা দিলি না? চা বানাতে নেমন্তন্ন লাগবে নাকি? মা, সকাল থেকে একাই সব করি, ছোটকে বলো না ও একটা কাজ করুক। দিদি, তুমি কেন এ বাড়িতে আছো? আমি পারবো না, আমি বউ, তুইও বউ, আমি করি, তুই কেন করবি না? রাধা, বেশি কথা বলিস না, যা বলি তাই কর, চা বানা। রাখি কোনো কাজ করবে না, ও বড় ঘরের মেয়ে, তুই গ্রামের, তুই পারিস। রাধা চুপ করে চা বানাতে যায়। গিন্নি, তুমি ভালো করছো না, দুই বউকে আলাদা দেখো কেন? রাধা গরিব বলে ওর সাথে খারাপ ব্যবহার করো, রাখি ধনী বলে মাথায় তুলে রেখেছো। আমি ঠিক করি, রাধার বাবা মা হাবা, ওর ভাগ্য খুলেছে আমাদের বাড়িতে বউ হয়ে, না হলে কোথায় বিয়ে হতো? গিন্নি, রাধা সকাল থেকে রাত অবধি খাটে, রাখি কি করে? পা তুলে বসে খায়। রাখির কাজের অভ্যাস নেই, ওর বাড়িতে কাজের লোক আছে। রাধা গ্রামের, ও সব পারে, একদিন তুই বুঝবি। পরের সকাল রাধা পুকুরে কাপড় কাচতে যায়।
রাধা দিদি, রান্না হয়েছে? না গো, কাপড় কেচে বাড়ি গিয়ে বসাবো। তোমার ছোট যা একটাও কাজ করে না, পটের বিবি হয়ে ঘোরে, সব কাজ তোমার। না গো, সবাই মিলে করি। থাক থাক, শাক দিয়ে মাছ ঢেকো না। তোমার শাশুড়ি পাড়ায় গেলে রাখির প্রশংসা করে আর তোমার নামে গালি দেয়। আমি জানি ও বড় ঘরের, মানিয়ে নিতে সময় লাগবে। সময় ও কখনো শিখবে না। তুমি গরু হয়ে খাটো। যাই গো, আমারও কাজ আছে। রাধা কাপড় নিয়ে বাড়ি ফেরে। এখন আসছিস, পুকুরে গল্প করলি? নিশ্চয়ই আমাদের নামে বদনাম করলি। মা, অনেক কাপড়, দেরি হয়ে গেছে। দুপুর হচ্ছে, রান্না বসাসনি? কখন বসাবি? একাই সব করি, দেরি হয়। এখনই কাপড় মেলে রান্না বসাবো। সব সময় উত্তর দিস, বাবা মা কিছুই শেখায়নি। যা, রান্না বসা। রাধা মন খারাপ করে রান্নাঘরে যায়। সারা দিন খাটি, কেউ ভালোবাসে না। টাকা থাকলে মন পাওয়া যায়। শোনো, এখানে থাকতে পারছি না, আমরা চলে যাব। বাবা ফ্ল্যাট কিনে দেবে। কি বলছো, সত্যি? হ্যাঁ, এখানে কোনো সুবিধে নেই। কিন্তু দাদা বৌদি মা বাবা? ওদের নেব না। তুমি না পারো ওদের সাথে থাকো, আমি যাব। রাগ করো না, আমিও যাব। মা আমাকে ভালোবাসে, কিন্তু আমাকে কাজ করতে দেয় না, সব রাধা করে। আমি বড় ঘরের, যদি গরিব হতাম আমাকেও খাটাতো। জানি, কিন্তু কি করব। সীতার শরীর খারাপ হচ্ছে, পেটে ব্যথা, বাড়িতে চিন্তা। কি হয়েছে? অনেক দিন ধরে ব্যথা বলছো, ডাক্তার দেখাবো? হ্যাঁ গো, পেটটা জ্বালা করে, খেতে পারি না। মা, আমি নিয়ে যাব। রাধা, তৈরি হও। ঠিক আছে গো, আমি জিনিস গুছিয়ে নিই। সবাই হাসপাতালে যায়। ডাক্তার অমিত দেখে। পেটে পাথর হয়েছে, অপারেশন করতে হবে। কত টাকা লাগবে? 1 লাখ। তাড়াতাড়ি জমা দিন, 1 মাসের মধ্যে করতে হবে, না হলে বাঁচানো যাবে না। সবাই চুপ, বাড়ি ফেরে। এত টাকা কোথায় পাবো? চিন্তা করো না, কিছু জমানো আছে, বাকি ধার নেব। মা, তুমি সুস্থ হবে, আমি সব করব। শোনো, আমরা কাল শহরে যাব, ফ্ল্যাটে থাকবো। কিন্তু মায়ের অসুখ? ওদের দেখার দরকার নেই, দাদা বৌদি তো আছে। পরের সকাল, রোহন রাখি ব্যাগ গোছায়। মা, আমরা শহরে যাচ্ছি, অফিস কাছে হবে। আমার শরীর খারাপ, তুই চলে যাবি? মা, দাদা বৌদি আছে, ওরা দেখবে। আমাদের ফ্ল্যাট হয়েছে। অপারেশনের টাকা? মা, আমাদের কাছে নেই, দাদাকে বলো আমরা কাল চলে যাচ্ছি। তোকে এত কষ্টে মানুষ করলাম, চাকরি করিস, তবু টাকা দিবি না? মা, আমাদের কাছে নেই, দাদা করবে। রোহন রাখি চলে যায়। সীতা কাঁদে। মা, চিন্তা করো না, আমি আমার গয়না বেচবো, টাকা ঠিক জোগাড় করব। গিন্নি, তুমি কেন? আমাদের জমানো আছে তো। না গো, মায়ের জন্য করব, আমার বিয়ের গয়না। রাধা, তুই? দেখলে গিন্নি, যাকে তুমি খারাপ করছিলে সে তোমায় বাঁচাচ্ছে, যাকে মাথায় তুলেছিলে সে চলে গেল। হ্যাঁ গো, আমি ভুল করেছি। রাখির বাবা ধনী বলে ওকে সম্মান দিয়েছি, রাধাকে অপমান করেছি। কিন্তু রাধাই মনের বড়। মা, পুরনো কথা থাক, তুমি সুস্থ হও। রাধা গয়না নিয়ে দোকানে যায়। এগুলো বেচলে 60,000 হবে। ঠিক আছে, নিয়ে নিন। রাধা টাকা নিয়ে ফেরে, কিন্তু বাড়ির কাছে একটা লোক দেখে। লোকটা রাধার পিছনে আসে। কে তুমি?
মেয়ে থাম থাম, টাকার ব্যাগ দে, না হলে ঝুড়ি আছে দেখবি। কে কে তুমি? আমার কাছে কিছু নেই। এটা মায়ের অপারেশনের টাকা। ছবে না। বক বক করো না, দে ব্যাগ দে তাড়াতাড়ি। বাঁচাও, কেউ বাঁচাও, চোর! হঠাৎ পাশের ঝোপ থেকে দুটো লোক বেরোয়, একজন লাঠি হাতে। আরে এই হারামজাদা, কি করছিস? রাধা দিদি ভয় পেও না, আমরা আসছি। দৌড়া, না হলে মারবো। আরে বাবা, আমি ভুল করেছি, ছেড়ে দে ছেড়ে দে রে। ধন্যবাদ ভাই, তোমরা না এলে টাকা যেত, আমার মায়ের জীবনও যেত। আমরা পাড়ার ছেলে, লতা দিদির কাছে শুনেছি তুমি গয়না বেচতে গিয়েছো, পেছনে লোক দেখে ফলো করেছি। দিদি বাড়ি যাও, আমরা পেছনে আছি, আর ভয় নেই। রাধা নিরাপদে বাড়ি পৌঁছায়, সবাই অপেক্ষা করছে। মাগো, 60,000 পেয়েছি, কিন্তু রাস্তায় চোর এসেছিল, পাড়ার ছেলেরা বাঁচিয়েছে। সত্যি? তুই একা গেলি? কেন বলিসনি? গিন্নি তুমি পাগল, এত টাকা নিয়ে কিছু হলে আমি যেতাম। ওগো, তুমি মাঠে ছিলে, মা অসুস্থ, আমি ভাবলাম তাড়াতাড়ি করে আনি, কিন্তু ভয়ে মরে গিয়েছিলাম। 60,000 আর 40,000 লাগবে, কোথায় পাবো? বাবা, আমাদের জমানো 20,000 টাকা আছে, আর 20,000 ধার নেব, পাড়ার রতন কাকার কাছে যাব। আমার জন্য তোমরা এত কষ্ট করছো, আমি তো রাধাকে এত কষ্ট দিয়েছি, এখন ও আমার জন্য গয়না বেচলো। মা, তুমি আমার মা, তোমার জন্য সব করব, পুরনো কথা ভুলে যাও। না বউ, আমি তোকে মা বলে ডাকবো, তুই আমার মেয়ে। আমি ভুল করেছি, রাখি চলে গেল, তুই থাকলি। দেখলে বাবা, মানুষের মনই বড়, টাকা নয়। হ্যাঁ ছেলে, আজ বুঝলাম রাধা আমাদের সোনা। সবাই মিলে টাকা জোগাড় করে, পরের দিন হাসপাতালে ভর্তি। টাকা জমা দিন, কাল সকালে অপারেশন। ডাক্তারবাবু, মা ঠিক হবে তো? আমরা চেষ্টা করব। রাতে সবাই হাসপাতালে, সীতা বিছানায়। বউ, তুই আমার পাশে থাকবি? আমার ভয় লাগছে। মা, আমি কোথাও যাব না, তোমার মাথায় হাত বুলিয়ে দেব, ঘুমাও। বাবা, কাল সকালে সব ঠিক হবে, মা সুস্থ হবে। হ্যাঁ, রাধার জন্যই আজ আমরা বেঁচে আছি। হাসপাতালে অপারেশন থিয়েটার, সকাল 7টা। সীতাকে ভিতরে নেওয়া হয়েছে, বাইরে রমেশ, রাধা, শিব অপেক্ষা করছে। বাবা, মনে হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে গেছে, মা কি ঠিক থাকবে? ছেলে, ডাক্তার বলেছে চেষ্টা করব, আমরা দোয়া করি। রাধা, তুই মায়ের জন্য কি বলবি? বাবা, মা, আমার কাছে মা, আমি মনে মনে বলছি, মা তুমি ফিরে এসো, আমি তোমার পায়ের ধুলো নেব, আর কোনো কষ্ট দেব না। ঘন্টা 2 কাটে, হঠাৎ দরজা খোলে, ডাক্তার অমিত বেরোয়। অভিনন্দন, অপারেশন সফল, পাথর বের করে দিয়েছি। মা এখন রিকভারি রুমে, একটু পর দেখতে পারবে। সত্যি ডাক্তারবাবু, মা বেঁচে গেল, আমি কি করব জানি না। গিন্নি, তুমি শুনলে? শুনেছি গো, মায়ের জন্য গয়না বেচেছিলাম, আজ সার্থক হলো। মা, তুমি ফিরে এসেছো। বাবু, তুমি ভগবান, আমার বউকে ফিরিয়ে দিলে। আরে না না, আমি শুধু চেষ্টা করেছি, ওপরওয়ালার দয়া। যান, মাকে দেখে আসুন। মা, আমি এসেছি, তুমি এখন আমার মা, আর কখনো কষ্ট পাবে না। সীতা দিদি স্বাগত, রাধা দিদি তো সোনার টুকরো, পুরো পাড়া শুনেছে। লতা, আমি আগে ভুল করেছি, রাধাকে অপমান করেছি, আজও আমার জীবন বাঁচালো। দিদি, মানুষ ভুল করে, তুমি শুধরে গেছো, এটাই বড়। সন্ধে, বাড়ির উঠোনে সবাই বসে। শোনো, আজ আমি সবার সামনে বলতে চাই, রাধা তুই আমার বড় বউ না,
আমার মেয়ে, আমি তোকে মা বলে ডাকবো, আর কোনোদিন আলাদা চোখে দেখবো না। মা, তুমি আমাকে মেয়ে বললে, আমার আর কি চাই? মা, এবার থেকে দুই বউ এক চোখে দেখবে তো? এক চোখে না, এক মনে। রাখি যদি ফিরে আসে, তাকেও মেয়ে বলে ডাকবো, কিন্তু রাধা আমার হৃদয়ে। সীতা, তুমি আজ সত্যি মা হয়েছো। রাতে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, হঠাৎ দরজায় টোকা। মা, আমি ফিরে এসেছি। মা, আমি শহরে গিয়ে বুঝেছি ফ্ল্যাটে থাকলেও মন ভরেনি। রোহন বলেছে মাকে ফেলে থাকা যায় না। আমরা ফিরে এলাম। মা, আমি ভুল করেছি, টাকার জন্য চলে গিয়েছিলাম, কিন্তু রাধা বৌদি যা করলো আমি লজ্জায় মরে যাই। বউ, তুই ফিরে এসেছিস, আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু শোন, এ বাড়িতে এখন সবাই সমান। রাধা আমার মেয়ে, তুইও আমার মেয়ে, কোনো আলাদা নয়। দিদি, তুমি আমাদের মাকে বাঁচিয়েছো। আমি তোমার পায়ের ধুলো নেব, আর কোনোদিন বড়লোকের মেয়ে বলে অহংকার করব না। ছোট, তুই আমার বোন, আয় একসাথে থাকবো। গল্পের এই মুহূর্ত পর্যন্ত আপনারা চলে এসেছেন এবং অনেকেই কিন্তু স্কিপ না করে দেখে যাচ্ছেন, তাদের অবশ্যই ভালো লাগছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে গল্পটাকে একটা করে আপনারা লাইক করে যাবেন। আপনাদের লাইক দেখে আমরা বুঝতে পারবো আপনাদের কতটা পছন্দ হচ্ছে আর আপনাদের এই ধরনের গল্প কতটা পছন্দ হচ্ছে। তো এইরকমই নেক্সট টাইম আবারও এই ধরনের আপনাদের জন্য গল্প আমরা নিয়ে আসতে পারবো। তো অবশ্যই একটা করে লাইক করে যাবেন। সবাই একসাথে বসে হাসি কান্না মিশে, কিন্তু হঠাৎ রাতে ফোন বাজে। রমেশ তোলে। কি বলছিস, সত্যি? শোনো, রোহনের অফিস থেকে ফোন, ওকে বড় প্রমোশন দিয়েছে, কিন্তু শর্ত কালই শহরে জয়েন করতে হবে, না হলে চাকরি যাবে। তাহলে কি হবে? আমরা আবার যাব? আমি কি করব? চাকরি হারালে সব শেষ, কিন্তু মাকে ফেলে যাব? রোহন অফিস থেকে বলল কাল সকালে শহরে জয়েন না করলে চাকরি চলে যাবে। বড় প্রমোশন, বেতন দ্বিগুণ, কিন্তু মাকে ফেলে কি করে যাবি? দাদা, আমি কি করব বলো? চাকরি হারালে আমরা কি খাবো? রাখির বাবার ফ্ল্যাট আছে ঠিকই, কিন্তু আমার নিজের কিছুই থাকবে না। তবু মাকে একা ফেলে যেতে মন চায় না। আমি তো আগেও ভুল করেছি। আমি তোমাকে বলছি, যদি চাকরি যায় যাক, আমরা গ্রামে থাকবো। আমি এখন থেকে কাজ শিখবো, রাধা দিদির মতো রান্না করব, কাপড় কাচবো। আমি আর বড়লোকের মেয়ে বলে অহংকার করব না, মায়ের পাশে থাকবো। বাচ্চারা, তোমরা আমার জন্য এত কষ্ট করছো। আমি তো আগে শুধু টাকা দেখতাম, রাখিকে মাথায় তুলেছিলাম, রাধাকে পায়ে ঠেলেছিলাম। আজ বুঝেছি টাকা থাকলেও মন না থাকলেও কিছু হয় না। রোহন, তুই যা, চাকরি কর, আমরা আছি। মা, তুমি এখন কথা বলো না, আমরা সবাই এক হয়ে গেছি। রোহন যদি শহরে যায়, আমরা মাসে মাসে দেখতে যাব। আর রাখি যদি এখানে থাকে, আমি ওকে সব শেখাবো। আমরা দুই বোন মিলে মাকে দেখবো। আমি বুড়ো হয়েছি, কিন্তু আজ দেখছি আমার ঘরে দুটো মেয়ে, রাধা আর রাখি, রমেশ আর রোহন, দুটো ছেলে। আমরা আলাদা হব না। রোহন, তুই যা, প্রতি মাসে একবার আসবি। আর রাখি, তুই যদি থাকিস তাহলে এ বাড়ি তোরও। হঠাৎ রাখি উঠে দাঁড়ায়। না, আমি আর শহরে যাব না, আমি এখানে থাকবো। আমি রাধা দিদির কাছে শিখবো, সকালে উঠে মায়ের জন্য চা বানাবো, রান্না করব, কাপড় কাচবো। আমি আর আগের রাখি নই, আমি গ্রামের বউ হব। সত্যি সত্যি তুমি থাকবে? তাহলে আমি কি করব? ছোট ভাই, তুমি শহরে যাও, চাকরি করো, টাকা পাঠাবে, আমরা এখানে মা বাবাকে দেখব। আর রাখি থাকলে আমার সঙ্গী হবে, আমরা দুজনে মিলে সংসার চালাবো। আমার দুই মেয়ে, রাধা, রাখি, তোমরা আমার দুই চোখ। রোহন, তুই যা, কিন্তু মনে রাখিস এ বাড়ি তোর, যখন ইচ্ছে আসবি।
ঠিক আছে, তাহলে কাল সকালে রোহন শহরে যাবে, রাখি থাকবে, আমি আর রাধা মা বাবাকে দেখব, আর প্রতি মাসে আমরা সবাই মিলে পিকনিক করব। সবাই হাসে, কিন্তু কাল সকাল রোহন ব্যাগ গোছাচ্ছে। গুরু, আমি তোমার কাছে সব শিখবো। আর আমি তো রাজা, দুই রানী, মা বাবা সব আমার। দাদা, আমি আর ভুল করব না, আমরা সবাই মিলে এই বাড়িকে স্বর্গ বানাবো। সূর্য ওঠে, পাখি ডাকে, মণিপুর গ্রামের ছোট্ট বাড়িতে হাসি ছড়ায়। রাধা রাখি একসাথে রান্না করে, রমেশ আর রোহন মাঠে যায়, সীতার শিব হাসে। আর কোনো অভিমান নেই, কোনো আলাদা নেই, শুধুই ভালোবাসা।